এই অযোধ্যা সত্যি সত্যি আর ধরে রাখতে পারেনি সূর্যবংশীয়রা। মিত্রসহা বা কালমশাপদ রাক্ষস হয়ে যাবে। অযোধ্যা নগরীর নাম জৈন ধর্মে বেশ কিছুটা পাই। অযোধ্যাপুরীর যে মাপটা দিয়েছে সে মাপটা কিন্তু মহর্ষি বাল্মীকির রামায়ণের সঙ্গে মিলছে না। শ্রীরামচন্দ্র মানুষটি কেমন ছিলেন? আমি অন্য কোনো রামায়ণ থেকে রামের কথা বলবো না। লব এবং কুশ দুজনে অযোধ্যা নগরীতে বিভিন্ন জায়গায় গান করে মানুষকে শোনাচ্ছে। ভগবান শ্রী রামচন্দ্র হচ্ছে সূর্যবংশের ৬৪তম রাজা। সেই নাট্যশালায় মেয়েরা নাটক চর্চা করত। বাঘসিংহ হার মানতে বাধ্য হতো, এতটাই শক্তিশালী ছিল। না কুণ্ডলী, না মুকুটি, না স্রগ্বী, নাল্প ভগবান, না মৃষ্টু, নানুলিপ্তাঙ্গ, না সুগন্ধশ্চ বিদ্যা। ব্রহ্মার ৪জন মানসপুত্র ছিলেন। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের একটা দিদি ছিল। ৮ রকমের বিবাহ হয়। হরিণদের সঙ্গে খেলতে খেলতেই তার মাথায় শৃঙ্গ গজিয়ে গেছে। কিভাবে দশরথ এই পায়েসের ভাগটা করেছিলেন বুঝতে তো পারছি না। আপনারা কে কি করছেন, কতটা শেয়ার করছেন, কতটা ভালো লাগছে আপনাদের। যাই হোক, আজকে অনেক কথা হবে। নমস্কার। মনিয়ের উইলিয়ামস তাতে অযোধ্যা শব্দের অর্থ করা হয়েছে নট টু বি ওয়ার্ড এগেনস্ট। ঠিক তার আগের শব্দটি হচ্ছে অযুদ্ধ বা অয়ুধ, অর্থাৎ যাকে জয় করা যায় না। কোনো যুদ্ধ নেই, পরিষ্কার কথা, শুধু শান্তি। আবার বলছে যে এদেশের সৈন্যরা অপরাজিত, অপ্রতিরোধ্য। এই অযোধ্যা একবার কিন্তু সত্যি সত্যি আর ধরে রাখতে পারেনি, মানে সূর্যবংশীয়রা। ইক্ষ্বাকু বংশীয়দের হাত থেকে এটা কিন্তু চলে যাচ্ছিল প্রায়, যেতে যেতে আবার ফেরত পেয়েছে। এই বংশের রাজা কালমশাপদ, সুদর্শর ছেলে, যার আরেক নাম আপনারা জানেন, এই নামটা বেশি পরিচিত, মিত্রসহা। বশিষ্ঠর সঙ্গে, মানে বশিষ্ঠ মুনির সঙ্গে একটা মারাত্মক ঝগড়া বাঁধিয়ে ফেলেছিল। তাতে বশিষ্ঠ এত রুষ্ট হয়েছিলেন, রেগে গিয়ে অভিশাপ দিয়ে দিয়েছিলেন। সে অভিশাপটা কি ছিল? সে অভিশাপে ছিল যে এই মিত্রসহা বা কালমশাপদ রাক্ষস হয়ে জন্মাবে, মানে রাক্ষস হয়ে যাবে। জন্মাবে না, রাক্ষসই হয়ে যাবে। এখন রাক্ষস হয়ে গেলে পরে মিত্রসহা, দেখবেন যে এরকম অভিশাপেরও একটা রেমেডি থাকে। যে কোনো আমাদের এই পুরাণে, মহাকাব্যে যত এরকম অভিশাপ দেখবেন, একেবারে শিব যে অভিশাপ দিচ্ছে, শিব যে ভস্ম করে দিল, হ্যাঁ, মদন ভস্ম যেটাকে বলে, তারপরেও কিন্তু এমন করে এসে রতি কান্নাকাটি করলো যে আমার স্বামীকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। ভগবান শিব কিন্তু সেখানেও ক্ষমা প্রদর্শন করেছেন। আমরা এতটা সহ্য করি। আমি এইটুকুই শুধু উল্লেখ করলাম। যাই হোক, তো সেই মিত্রসহা তো একটা অন্যায় করে ফেলেছে এবং বশিষ্ঠ মুনি তাকে অভিশাপ দিয়ে দিয়েছে, রাক্ষস হয়ে গেছে। এবারে তিনি তো ক্ষমা-টমা চাইছেন যে আমার খুব অন্যায় হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, এসব হলো। এতটাই হলো যে তিনি আবার শান্ত হলেন এবং তাকে মনুষ্য দেহে ফিরিয়ে দিলেন। এবং পরিণতিটা দেখুন, এইজন্য আমি এটার উল্লেখ করলাম। যিনি অভিশাপ দিলেন, এই বশিষ্ঠ মুনি, তাকেই এই ইক্ষ্বাকু বংশের কুলপুরোহিত করা হলো। সেই কিন্তু বশিষ্ঠ মুনি এই বংশে, সূর্যবংশে কুলপুরোহিত হয়ে থেকে গেলেন। আমরা দেখতে পাবো দশরথ যখন অশ্বমেধ করছেন এবং পরবর্তীকালে রামের যে মিনিস্ট্রি তৈরি করেছিলেন, সেখানেও কিন্তু বশিষ্ঠ মুনি একেবারে প্রাইম মিনিস্টারের জায়গায়,
দুজনকে উনি বড় জায়গা দিয়েছিলেন। আগেও তারা দুজনই পেয়েছিলেন। সেই নিয়ে আমি পরে ডিটেইলসে বলছি। তো বশিষ্ঠ মুনিকে সেই ইক্ষ্বাকু বংশের কুলপুরোহিত করা হলো। অযোধ্যা নগরীর নাম আমরা এছাড়া জৈন ধর্মে বেশ কিছুটা পাই। মানে সেখানে যেমন উল্লেখ করা আছে যে অনেক তীর্থঙ্করের জন্ম এই অযোধ্যাতে। যদিও সেই অযোধ্যা নগরীকে কখনো সেখানে কোশল বলা হয়েছে, বিনীতা বলা হয়েছে, সাকেতা বলা হয়েছে। দেখুন এই সাকেতা শব্দটা আপনারা বারবার শুনবেন অযোধ্যার নামের পাশাপাশি। কারণ অযোধ্যারই এই নামটা। সাকেতা মানে কেতন সহ। কেতন মানে পতাকা, ফ্ল্যাগ। অর্থাৎ অযোধ্যাতে সব বাড়িতে, প্রত্যেকটা বাড়ির মাথায় একটা করে ফ্ল্যাগ থাকতো। এইজন্য এই জায়গাটার নাম হয়েছিল সাকেতা। এছাড়াও অযোধ্যাকে ইক্ষ্বাকু ভূমি নামে ডাকা হয়, রামপুরী নামে ডাকা হয়, অযোধ্যা নগরী তো নাম আছেই। এরকম অনেক নাম কিন্তু আমরা জৈন ধর্মে দেখতে পাই। কিন্তু একটা ব্যাপার শুধু এখানে উল্লেখ করে যাচ্ছি, পরে এটা আরো ডিটেইলসে বলবো। আমরা এখানে জৈন ধর্মে এসে অযোধ্যাপুরীর, অযোধ্যা শহরই বলি, তাহলে শুনতে আপনাদের সুবিধা হবে। যে মাপটা দিয়েছে সে মাপটা কিন্তু মহর্ষি বাল্মীকির রামায়ণের সঙ্গে মিলছে না। এখানে মাপটা অনেক বেশি বড় দেখাচ্ছে। এখানে দেখিয়েছে দৈর্ঘ্যে প্রায় ১২ যোজন, ১২ যোজন, যেটা আমরা বাল্মীকিতেও দেখব। প্রস্থে বলছে ৯ যোজন। যোজন নিয়েও আমি কথা বলবো, সবই বুঝিয়ে দেব। ১২ এবং ৯ এটা কিন্তু মহর্ষি বাল্মীকির রামায়ণে নেই। যে মাপটা দেওয়া হচ্ছে তার থেকে এই মাপটা অনেক বড়। পরবর্তীকালে বৌদ্ধ যুগে এসে কিন্তু এই অযোধ্যা নগরীর নাম আস্তে 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 কমে যাচ্ছে। তার কারণটা আমাকে নিশ্চয়ই ভাঙিয়ে বলতে হবে না। এটা স্বাভাবিক যে আম একটা ধর্ম আরেকটা ধর্ম যখন আম আসতে থাকে, আস্তে আস্তে তার আগের ধর্মটা অল্প অল্প করে কমতে থাকে। মানে অযোধ্যা নগরী কিন্তু আর তেমন করে কোথাও ততটা শোনা যায় না, যতটা আমরা জৈন ধর্ম পর্যন্ত পেয়েছি। গুপ্ত যুগে এসে, মানে সেটা 3rd সেঞ্চুরি, ৩য় শতাব্দী, এখানকার নাম মানে অযোধ্যার নাম হয়ে গেল বাসাকা, মানে বাসক। এখানে প্রচুর ঘোড়া আছে, প্রচুর হাতি আছে, উট আছে, হ্যাঁ? ছোট, ছোট নৌকো আছে, বড়, বড় নৌকো আছে। মানে বোঝা যাচ্ছে যে এই সময়ের মধ্যে এটা কিন্তু একটা কমার্শিয়াল হাবের মতো তৈরি হয়েছে। মানে এখান থেকে বাণিজ্য হয়। ফাহিয়ানের বর্ণনা, সেটাও একটু বলে দিই। ফাহিয়ান যখন এসেছিলেন, তার বর্ণনাতেও কিন্তু এই অযোধ্যা নগরীর নাম আছে এবং তিনি এটাকে সাচে বলেছেন তাদের ভাষায়। টলেমি প্রখ্যাত গণিতবিদ, জ্যোতির্বিদ, জ্যোতিষবিদ, মানে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি, ম্যাথমেটিশিয়ান, ফিলোসোফার তো বটেই। আর অত বড় অম রাইটার টলেমিও কিন্তু এই অযোধ্যা নগরীর কথা উল্লেখ করেছেন। তার বইতে আমরা সগেদা বলে এই শহরটার নাম পাই। এখন দেখা যাক আমাদের শাস্ত্রে অযোধ্যার সম্পর্কে কোথায় কি বলছে। আমরা শুধু আজকে অযোধ্যা নগর, মানে শ্রীরামচন্দ্রের অযোধ্যা নগরী, সেটা কেমন ছিল এর পরের অংশটাতে বলবো। এই অযোধ্যা নগরীর শ্রীরামচন্দ্র মানুষটি কেমন ছিলেন, এইটুকুই। আমরা আর কিছু বলতে যাব না। শুধু অযোধ্যা শহরটাকে নিয়ে আমরা বেশ কিছুটা সময় কাটাবো। তারপরে সেখানকার যে মানুষটি আম রয়েছেন, রাজা ভগবান শ্রীরামচন্দ্র, তিনি কেমন ছিলেন। যাই হোক, আমাদের শাস্ত্র ঘাঁটতে গিয়ে দেখলাম যে বিভিন্ন তীর্থের মাহাত্ম্য বর্ণনা করছেন অগস্ত্য মুনি। এটা স্কন্দ পুরাণের কথা বলছি। সেখানে তিনি বলছেন যে উত্তরে অযোধ্যা নগর আছে, যেখানে ভগবান শ্রীরামচন্দ্র রাবণকে হত্যা করে
লঙ্কা থেকে আসার সময় সারাসা নামে এক রাক্ষসীকে অযোধ্যায় নিয়ে এসেছিলেন। ভাবুন, তখন কিন্তু শ্রীলঙ্কা না, শুধু লঙ্কা। লঙ্কা থেকে যখন জয় করে রাম ফিরছেন, ভগবান শ্রীরামচন্দ্র, তখন একজন রাক্ষসীকে তিনি অযোধ্যা পর্যন্ত নিয়ে এসেছিলেন। কেন? আসলে এই রাক্ষসী ছিলেন বিষ্ণু ভক্ত, অসম্ভব বিষ্ণু ভক্ত ছিলেন। যার জন্যে অযোধ্যায় এনে কি করলেন? তাকেই অযোধ্যা রক্ষার দায়িত্ব দিয়ে দেওয়া হলো। লঙ্কা স্থানাদি হানিতা রামনোৎকৃষ্ট কর্মণা অযোধ্যায়ং স্থাপিতা সা রক্ষার্থং নিয়ত ব্রতই। তাকেই রক্ষার নিয়ত ব্রত দিয়ে দেওয়া হলো। সেই রাক্ষসী কিন্তু অযোধ্যা নগরীকে রক্ষা করছিলেন। এসেছেন কিন্তু লঙ্কা থেকে ভগবান শ্রী রামচন্দ্র নিজে নিয়ে এসেছেন। এটা আমরা স্কন্দ পুরাণে পাচ্ছি। এবারে আমরা বৃহৎ ভাগবত অমৃতমে একটু দেখব যে, এটা জানেন আপনারা শ্রীল সনাতন গোস্বামীর রচনা। মহর্ষি নারদ অযোধ্যায় যাওয়ার ব্যাপারে কথা বলছেন এবং যাওয়ার ব্যাপারে বলছেন এমন করে যে তিনি কারোর মুখে শুনেছেন এই ঘটনা। কি শুনেছেন? না, প্রাগ অযোধ্যাভিগমনে সদ উপায়ম ইমম শৃণু। এখন আমি বলছি যে কি করে তাড়াতাড়ি তোমরা অযোধ্যায় পৌঁছবে, এই উপায় কি, এটা আমি বলছি। প্রাগ অযোধ্যাভিগমনে সদ উপায়ম ইমম শৃণু শ্রীরামচন্দ্র পদাব্জা সেবৈক রসিকৈর মতম। যারা ভগবান শ্রীরামচন্দ্রের পাদপদ্মের রসিক ভক্ত, সেই মানুষরা, তাঁরা এই পথের মত দিয়েছেন। মানে আমরা ধরে নিচ্ছি মত দিয়েছেন মানে এই পথের সন্ধান দিয়েছেন, এই কিভাবে যেতে হবে। এরপরে আরও আছে, তিনি ব্যাখ্যা করছেন কিভাবে কিভাবে অযোধ্যায় যাবে। আমরা দেখাতে চাইছি অযোধ্যা শব্দটি, অযোধ্যা শহরের নাম কোথায় কোথায় আছে। এরপরে সংস্কৃত কাব্যেও কিন্তু আমরা অযোধ্যার নাম পাই এবং এটা আপনারা পাবেন কথাশরীর সাগরে, সৌম্যদেবের কথাশরীর সাগরে, এবং বেশ কিছুটা আপনারা পেয়ে যাবেন। আমি এক্ষুনি মনে করতে পারছি না। কথাশরীর সাগরে বেশ কিছুটা আছে অযোধ্যার কথা। তো পরবর্তীকালে যে কাব্যগুলো এসেছে, যে কবিরা এসেছেন, তারা কিন্তু অনেকেই অযোধ্যার কথা উল্লেখ করেছেন। ভগবান শ্রীরামচন্দ্রের অযোধ্যা কেমন ছিল আমাদের জানতে ইচ্ছে করে। হাজার হাজার বছর আগে সেই অযোধ্যা, সেটা তো একটা শহর, একটা নগর। তা আমাদের জানতে ইচ্ছে করে না সেই শহরটা কেমন ছিল? আমরা যখন কোথাও বেড়াতে যাই, আমরা জানতে চাই যে সেখানকার আবহাওয়া কেমন, সেখানে কি কি আছে দেখার, সেখানে রাস্তাঘাট কেমন, জলের ব্যবস্থা কেমন, ওয়েদার কেমন, তাই না? এগুলো আমাদের একটা কৌতূহল। প্রথমেই বলে রাখা ভালো যে আমি আজকে যা বলবো, যতটা বলবো, সবটা কিন্তু বাল্মীকির রামায়ণ, মহর্ষি বাল্মীকির রামায়ণ থেকে বলবো। মহর্ষি বাল্মীকির রামায়ণই বেশি সবাই বিশ্বাস করেন। আমি অন্য কোনো রামায়ণ থেকে রামের কথা বলবো না। আমি ব্যক্তিগতভাবে মহর্ষি বাল্মীকির রামায়ণ পছন্দ করি, পড়তে ভালোবাসি। এত ডিটেলিং, কিন্তু কোথাও অতিরিক্ত কথা নেই। অতিরিক্ত কোথাও ইমোশনটাকে কাজে লাগিয়ে আরো ৫ পাতা বানিয়ে গেলেন, তা করেননি। খুব স্লিম। এইজন্য আমার খুব ভালো লাগে। আমিও কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের কথা যখন বলবো, পুরোটাই মহর্ষি বাল্মীকির রামায়ণ থেকে বলবো। যেখানে যেখানে একটু অনেকে বলবেন যে কোথাও কোথাও একটু বাড়বাড়ন্ত, মানে একটুখানি বাড়তি মনে হয়েছে, সেটা কিন্তু একেবারে না করলে ওইটুকু নয়, সেই জন্য করেছেন। যাই হোক, তো আমরা সেখানে কি দেখতে পাচ্ছি? লব এবং কুশ দুজনে
অযোধ্যা নগরীতে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, আমরাও দেখি, দেখবেন এখনো শহরে রাস্তায়, রাস্তায় অনেকেই গান করেন, হ্যাঁ? গান করেন, ভিক্ষে করেন। যদিও এরা ভিক্ষে নয়, এরা গান করে মানুষকে শোনাচ্ছে। লব এবং কুশ অযোধ্যা নগরী বিভিন্ন জায়গায় লোকজন ঘিরে দাঁড়াচ্ছে, তাদের বলছেন, তাদের শোনাচ্ছেন, গান শোনাচ্ছেন, কথা শোনাচ্ছেন। রামায়ণ গান। খেয়াল করুন, এটা রামায়ণ গান। রামেরই বর্ণনা। যাই হোক, রাজপ্রাসাদের লোকেরা তারা তো আর মানে চুপচাপ বসে নেই, তাদের লোকজন বাইরে থাকে। তারা খোঁজখবর পেয়েছেন এবং তাদের যে এত ট্যালেন্টেড দুটো বাচ্চা অসাধারণ গান করে, অসাধারণ সুর, গলা, হ্যাঁ? এসব শোনার পরে স্বভাবতই রাজপ্রাসাদে ডাক পড়েছে এবং রাজপ্রাসাদে তারা এলেন এবং প্রচুর আদর যত্ন হলো। আদর যত্ন হলো এবং গান গাওয়ার অনুরোধ করা হলো। এবার এই যে গান যখন গাইছে, এই গানের যে লিরিক, যাকে আমরা বলি কথা, হ্যাঁ? আ এই লিরিকটাই কিন্তু মহর্ষি বাল্মীকি লিখছেন, গোটাটাই লিখছেন এবং আমরা কিন্তু ওইভাবে পড়তে, 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 পড়তে অযোধ্যা নগরীকে দেখতে পাচ্ছি। বলছেন, গাইছেন কারা? লব কুশ। এটা লিখেছেন কে? মহর্ষি বাল্মীকি। আমরা একটু, একটু করে যেন আমাদের চোখের সামনে থেকে পর্দা সরে যাচ্ছে। আমরা যেন সেই অযোধ্যা নগরীকে পরিষ্কার দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? পুঙ্খানুপুঙ্খ বর্ণনা। তারা কি বলছেন? গান শুরু করছেন। প্রজাপতি বৈবস্বত মুনি, সেখান থেকে যে সূর্যবংশের শুরু হয়েছে। এখন বৈবস্বত মুনি কে? এটা একটু যদি না বলে দিই, তাহলে আপনাদের অনেকের একটু অসুবিধা হবে। বৈবস্বত মুনি হচ্ছেন, আমি এই সূর্যবংশের একটু শুরু থেকে বলে দিই। ব্রহ্মা, ব্রহ্মার ছেলে মরীচি, তার ছেলে বিবর্ষান, তার ছেলে বৈবস্বত মুনি, তারপরে ইক্ষ্বাকু, পৃথুলাস্য, প্রসেনজিৎ, মান্ধাতা, আ আ ঋতুপর্ণ, ধুন্ধুমার, দিলীপ, রঘু, অজ, দশরথ, রাম। আমি খুব তাড়াতাড়ি শেষ করলাম। তা কিন্তু নয়। প্রচুর রাজা। আমি একটা হিসেব দিলেই বুঝতে পারবেন। ভগবান শ্রী রামচন্দ্র হচ্ছে সূর্যবংশের ৬৪তম রাজা। এবার বুঝে নিন। শুরু হয়েছে বৈবস্বত মুনি, মানে ব্রহ্মা থেকে মরীচি, তার থেকে বিবর্ষান, বৈবস্বত মুনি, ইক্ষ্বাকু, এইভাবে। যার জন্য ইক্ষ্বাকুর জন্যই ইক্ষ্বাকু বংশ বলা হয়। আবার দেখবেন রঘুর জন্যে রঘুবংশ বলা হয়। মানে যে রাজা যখন নাম করেছেন, প্রজাদের মনোরঞ্জন করেছেন, প্রজাদের প্রতিপালন করেছেন পিতার মতো, সেই বিখ্যাত হয়ে গেছে। ইক্ষ্বাকু তেমনি, রঘু তেমনি, হ্যাঁ? আ মান্ধাতা তেমনি। আমরা বলি না মান্ধাতার আমলের কথা। আসলে মান্ধাতা কিন্তু রামেরই মানে প্রপিতামহের দলে। বুঝতে পারলেন? ধুন্ধুমার বলি। সবই কিন্তু এই সূর্যবংশের রাজার নাম। যাই হোক। তো সেই সূর্যবংশের যে শুরুটা হয়েছিল ইক্ষ্বাকু থেকে, যার একজন রাজা হচ্ছে সগর। সগরের নাম শুনেছেন আপনারা। ৬০,০০০ পুত্র নিয়ে তিনি চলাফেরা করতেন। ব্যাপারটা বুঝুন। এবং সেই বংশেরই রাজা, কিন্তু সগর রাজা কিন্তু ইক্ষ্বাকু অনেকটা আগে, সগর রাজা পরে। ইক্ষ্বাকু এবং তার পরবর্তীকালের রাজাদের নিয়ে এই যে রামায়ণের উপাখ্যান, এটা কিন্তু গানের মধ্য দিয়ে বোঝাচ্ছেন লব এবং কুশ। এই নগরী সরজু নদীর তীরে, সেটাও গানের মধ্যে বোঝালেন এবং তার চারিদিকে, অযোধ্যার চারিদিকে সারাক্ষণ আনন্দ লহরী বইত। প্রচুর ধনধান্যশালী, অর্থাৎ ধন মানে ওয়েলথ, প্রচুর সম্পদ ছিল এবং ধান্য, ধান্য মানে ধান, যব ইত্যাদি শস্য, তাতে একেবারে অযোধ্যা নগরী পূর্ণ ছিল। কোশল দেশের, এটা তো রাজধানী অযোধ্যা, কোশল দেশের সর্বলোকে বিখ্যাত অযোধ্যা নগরী কে বানিয়েছিলেন? স্বয়ং মানবেন্দ্র মনু, মানে মনু যাকে আমরা বলি। এবং জানেন যে মানব, আমরা মানুষ যারা, মনু থেকে এসেছি। মনু থেকেই মানব তৈরি হয়েছে। তার তৈরি করা
এই অযোধ্যা নগরী। গানে বলছে কিন্তু, গানের মধ্য দিয়ে। আমরা তার থেকে লিরিকগুলো নিয়ে, নিয়ে বলছি। কোশল নাম মুদিত স্ফীত জনপদ মহান নিবিষ্টঃ সরযূ তীরে প্রভূত ধনধান্যবান। মহর্ষি বাল্মীকি লিখেছেন। কুশল নামে এই জনপদ ছিল, ভীষণ সুন্দর, সরযূর তীরে, এবং প্রচুর ধনসম্পদ ছিল। এটা কেমন, কতটা কি ছিল, এইখানে মহর্ষি বাল্মীকি দৈর্ঘ্যপ্রস্থটা বলে দিয়েছে। 12 যোজন লম্বা আর 3 যোজন চওড়া। মাপটা মনে রাখুন, কারণ আমরা আরেকটা মাপ বলবো। এখন যোজনের মাপটা একটু আপনাদের বলে দিতে হবে। যোজনের মাপ বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম মাপের কথা বলা হয়েছে। মানে এমনও হয়েছে কোথাও 5 মাইল, 1 যোজন মানে 5 মাইল, কোথাও 1 যোজন মানে 9 মাইল, কোথাও 1 যোজন মানে 15 মাইল, কোথাও 1 যোজন মানে 7 মাইল। এরকম বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম করেছে। তার মধ্য দিয়ে আমরা একদম কম 5 মাইলটা মানব, কারণ এটাই বেশিরভাগ পণ্ডিতেরা 5 মাইলটাই হিসেব করেন। তাহলে 5 মাইল, ওটা হয়েছে 12 যোজন মানে 60 মাইল, আর এদিকে হচ্ছে 3 যোজন মানে হচ্ছে 15 মাইল। এবার একেবারে সিম্পলি আপনি আপনার মোবাইলে ক্যালকুলেটরে ফেলে দিন, 1.6 দিয়ে গুণ করুন, কিলোমিটারে এসে যাবে। 96 কিলোমিটার লম্বা এবং 24 কিলোমিটার চওড়া। এটা আপনার বোঝার জন্যে আমি এই হিসেবটা বললাম। 96 কিলোমিটার লম্বা একটা শহর, কম নয় কিন্তু, একেবারে ছোট বলা যাবে না। আর 24 কিলোমিটার চওড়া। সেখানকার রাস্তাঘাট, জলের ব্যবস্থা কিরকম ছিল, এটা আমাদের জানতে খুব কৌতূহল হয়। কিরকম ছিল? মহর্ষি বাল্মীকি বলছেন, রাজমার্গেণ মহতা সুবিভক্তেন শোভিতা মুক্ত পুষ্পাবকীর্ণেণ জলসিক্তেন নিত্যশা। মানে নগরীতে রাস্তা, রাজপথ, যেটা আমরা যেটাকে রাজপথ বলি, সেই রাজপথটা সমান করে দুভাগে ভাগ করা ছিল, অর্থাৎ বোথ ওয়ে। কেন? আরে প্রচুর গেস্টরা আসছেন। তারা কারা? তারা বিভিন্ন দেশের রাজারা, সেনাপতিরা, মন্ত্রীরা, বড় বড় বণিকরা আসছে। কারণ এখনো যেমন দেখেন তখন ওই একই ব্যবস্থা ছিল। বিভিন্ন দেশের সঙ্গে কমার্শিয়াল এগ্রিমেন্ট হতো, বাণিজ্যিক চুক্তি হতো, তুমি এইটা দেবে, আমি এইটা দেবো। ফলে বড় বড় ব্যবসায়ীরা আসতেন। হ্যাঁ, তাদের বিরাট বিরাট রথ, তারা সেগুলো তো যাওয়ার মতো রাস্তা চাই, এবং ওপাশ থেকেও যাতে রথ আসতে পারে, এই রকম চওড়া চওড়া রাস্তা। মাঝে মাঝে এরকম দামি দামি রথ চমকে দিত রাস্তায়। আর কি হতো? জল সিক্তেন নিত্যশ মুক্ত পুষ্পাবকীর্ণেণ জল সিক্তেন নিত্যশ। মানে রাস্তার দুপাশ থেকে গাছে, ফুল গাছের সারি, আর প্রতিদিন জল দেওয়া হচ্ছে রাস্তায়। আমরা এখনো কর্পোরেশনে দেখি জল ছেটায় রাস্তায়, রাস্তা পরিষ্কার করে। তখনও কিন্তু ছিল। তাহলে ভাবুন। এবং এটা বলা হয় যে শহরটা দেখবেন, আমাদের কলকাতা শহরও এখন তো আর আগের সেই কলকাতা শহর নেই, আস্তে আস্তে বেড়েছে, বৃহত্তর কলকাতা হয়ে গেছে। অযোধ্যাও কিন্তু শুরুটা যতটুকু হয়েছিল, তারপরে কিন্তু দশরথ এসে, রাজা দশরথ এবং তার বাবাও কিছুটা, তারা কিন্তু আস্তে আস্তে বসতি বাড়িয়েছেন। বসতি বাড়িয়ে 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 লোকজন বাড়িয়ে, বিভিন্ন জায়গা থেকে লোক এসে বসতি করছে। হ্যাঁ, ইন্দ্র যেমন স্বর্গে বসতি বাড়ান, ঠিক তেমনি করে রাজা দশরথ এখানে অযোধ্যায় বসতি বাড়িয়েছেন। সেই বসতিগুলো কেমন? বড় বড় দরজাওয়ালা বাড়ি, বড় বড় দরজাওয়ালা। আমরা এখন দরজার আমাদের সাইজ ছোট হয়ে যায়, একটু পুরনো বাড়ি যদি কখনো দেখেন, এই কলকাতা শহরে অনেক পুরনো বাড়ি আছে, বিরাট বিরাট দরজা হতো, মানে 3 মানুষ সমান লম্বা। এই রকম দরজাওয়ালা বাড়ি তখন অযোধ্যায় ছিল। আর হতো কি, রাস্তায় সুন্দর সুন্দর তোরণ হতো। বড় বড় রাজপথ থেকে হঠাৎ একটা রাস্তা বাঁক নিল, সেখানে একটা তোরণ। মেইন যেখানে সিটিতে ঢুকছে সেখানে একটা দারুণ তোরণ। তোরণ সমস্ত দিকে তোরণ ছিল, সুসজ্জিত তোরণ, এবং প্রত্যেকটি ছোট ছোট রাস্তা, যা মানে ছোট ছোট, যে আমরা গলি বলবো না, রাস্তাই বলবো,
সেই রাস্তাগুলো সুন্দর বিভক্ত এবং সুসজ্জিত। প্রত্যেকটি ঘরকে মনে হতো একেবারে সুখী গৃহকোণ। সেখানে খাদ্যের কোনো অভাব ছিল না। প্রত্যেকটি আ ঘর খুব শ্রীময়ী মনে হতো। বেশ সুন্দর লাগতো। সর্বাঙ্গ সুন্দর একটা নগরী। সেখানে প্রতিরক্ষার ব্যবস্থা কেমন ছিল? নগরীতে প্রচুর অস্ত্র মজুদ থাকত। বলা যায় না কখন শত্রু আক্রমণ করবে। প্রচুর অস্ত্র মজুদ থাকত। আর অনেক শিল্প বিশারদ বাস করতেন। যাকে আমরা শিল্পী বলি, কারিগর বলি। তারা কেউ আম মেটালের কাজ করতেন, লোহার কাজ, সোনার কাজ, রূপোর কাজ, হ্যাঁ? কাঠের কাজ করতেন। বড়, বড় কারিগর। এবং আপনারা জানেন যে এই কারিগরদের আ কারিগরেরা সাধারণত এখনো হয় আম আ বিভিন্ন দেশে চলে যান। মানে তাদের অন্য দেশ ডাকছে। এত ভালো তারা কাজ করেন। আবার অন্য দেশ থেকে ভালো কারিগরও কিন্তু এখানে এসেছেন, তারা থেকে গেছেন। এমনও হয়েছে। হ্যাঁ? আর কি থাকতো? আর থাকতো এখানে থাকতেন সুতো এবং মাগধ। এবার সুতো আর মাগধটা একটু বলে দিই। সুতো মানে হচ্ছে সারথি। সুতো মানে দন্তস্বয় দীর্ঘ উকার। আর দন্তস্বয় হ্রস্যু ত হয়ে গেলে সুতো মানে পুত্র বা সুতা হলে পুত্রী, কন্যা। এই দন্তস্বয় দীর্ঘ যত সুতো এরা হচ্ছেন সূত্রধর হয়। একই এই সুতো মানে সূত্রধরও হয়, যারা কাঠের কাজ করেন এবং সারথি হন মানে ড্রাইভার, যারা রথ চালান। আমরা সুতোর কথায় মনে পড়ে গেল, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে রবীন্দ্রনাথ লিখেছেন না কর্ণকুন্তীর সংবাদে? অধিরথ সুতপুত্র রাধা গর্ভজাত কহ মাত কে তুমি? কুন্তীকে বলছেন কর্ণ, অধিরথ সুতপুত্র মানে অধিরথ সারথীর ছেলে আমি কর্ণ। আপনারা জানেন যে অঙ্গদেশ দেওয়া হয়েছিল কর্ণকে এবং অধিরথের ছেলে মানে সুতপুত্র বলে, সারথীর ছেলে বলে তাকে অনেক জায়গায় স্থান দেওয়া হয়নি। কুন্তীর সামনে এসে সেইভাবে পরিচয় দিচ্ছে অধিরথ সুতপুত্র। সেই সুতো মানে সারথি। আর এইখানে সুতো মানে স্তুতি পাঠক। এটা একটা প্রফেশন, পেশা। স্তুতি পাঠক মানে এখন এইসব লাগে না। আগে স্তুতি পাঠক হতে হতো। আ আমরা আগের বোধহয় কোনো একটা এপিসোডে বলেছি আ উগ্রশ্রবার কথা। তিনিও কিন্তু সুত, সৌতি বলা হয়। এরা কি করেন? স্তুতি পাঠ করেন। বিভিন্ন বড়লোকের বাড়িতে, বড় বণিক যারা, ব্যবসায়ী, তাদের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে। এছাড়া রাজপ্রাসাদে তাদের কাজ আছে। ধরুন একটা বড় যজ্ঞ হচ্ছে, বড় একটা অনুষ্ঠান হচ্ছে, কারো বিয়ে লেগেছে। সেখানে গিয়ে তাদের বংশের স্তুতি তাকে বর্ণনা করতেন এবং তিনি মনে রাখতেন তার ছেলে কে, তার মা কে, তার পুত্ররা কারা, কারা। এই স্তুতি তাদের বংশের স্তুতি করতেন। এবং মাগধ বলে একটা প্রফেশন ছিল। তারাও এই অযোধ্যা নগরীতে বাস করতেন। প্রায় স্তুতি পাঠকের মতোই প্রফেশনটা, কিন্তু একটু আলাদা। একটু আলাদা মাগধদের। মাগধরা বংশাবলী পড়ত। বংশাবলী বলে যেত। অর্থাৎ আমরা যে ট্রিটা বানাই, ক্ল্যান ট্রি, মানে আমাদের পূর্ব আ যারা আছেন বংশানুক্রমে তাদের নাম আমাদের অনেকেরই থাকে কুলপঞ্জিকা। সেখানে এই ট্রিটা থাকে। সেইভাবে ওই ধরে কোথা থেকে এই বংশটা এসছে, এই বংশাবলী পাঠ করতেন। মানে এরা কিন্তু খুব রেসপেক্টফুল আ পারসনস, মানে যাদের রাজারা পর্যন্ত সম্মান করতেন। এই মাগধ এবং সুত তারাও এখানে থাকতেন। আর কি? রাস্তার দুপাশে আমি আগেই বলেছি যে পরবর্তীকালে যার জন্যে অযোধ্যার নাম হয়ে যাবে সাকেত। বড়, বড় বাড়ি। তার মাথায়, মাথায় সব পতাকা লাগানো। বড়, বড় পতাকা লাগানো। পতাকা ছাড়া বাড়ি কিন্তু চোখে পড়ত না। আর কি হতো? সেখানে ফুলের বাগান থাকতো বাড়ির সামনে। আমের বাগান হতো।
আর নগরীর এই অযোধ্যা নগরীর চারিদিকে স্কার্টের মতো, মেখলার মতো শাল গাছ দিয়ে ঘেরা ছিল। শাল গাছ দিয়ে ঘেরা ছিল। বর্ণাশ্রমে ৪ বর্ণের মানুষই কিন্তু এখানে থাকতেন। খেয়াল করুন এই জায়গাটা। মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সব বর্ণের মানুষ থাকতেন। কিন্তু কোথাও কখনো কোনো গোলযোগ হয়নি। কেউ এই নিয়ে মাথা ঘামাতো না। বর্ণ তো কাজ থেকে আসতো। কি পেশা তার, সেই থেকে বর্ণ আসতো। এই নিয়ে কারো মাথা ব্যথাই ছিল না। এত শান্তিতে সবাই বাস করতেন। কোনো ভেদাভেদ ছিল না। আর একটা ব্যাপার, যেটা আমি বলার জন্যে খুব উৎসুক হয়ে আছি। আ আমিও ১ম যখন পড়ি তখন আমিও অবাক হয়ে গিয়েছিলাম। সেই সময় ধরুন যদি খুব কম করেও হিসেব করে বলি তাহলেও আ প্রায় তো ৩.৫-৪ তো বটেই। ১০০০ বছর আগের কথা। এখন অন্য হিসাবও হচ্ছে। যাই হোক সেই হিসেবে না গিয়ে যদি বলি, সেই সময় মেয়েরা সেজেগুজে নাটক করত এবং সেই নাটকের চর্চা হতো রীতিমতো। রীতিমতো নাট্যশালা ছিল এই অযোধ্যা নগরীতে। সেই নাট্যশালায় মেয়েরা নাটক চর্চা করত, অভিনয় করত। আর কি ছিল? নগরীর চারপাশে শত্রুরা যাতে হঠাৎ করে আক্রমণ করতে না পারে, খাল কাটা ছিল। ক্রিক, সরু করে খাল কাটা ছিল, পরিখা বলে যাতে। যাতে হঠাৎ করে শত্রু আক্রমণ না করে। প্রচুর পরিমাণে হাতি, ঘোড়া, গরু, উট, গাধা এর তো কোনো অভাব ছিল না। আর শহরে এই তখন তো সবই ছোট, ছোট রাজ্য। এই কোশলও ছোট, খুব বড় তো নয়। তখন সবাই ছোট, ছোট রাজ্য এবং সবাই স্বাধীন। করদ রাজ্য বলা হতো, প্রিন্সলি স্টেট। এই স্টেটের রাজারা বা সেই রাজ্যের বণিকরা এরা কিন্তু প্রায়ই যাতায়াত করতেন। এখানের লোক ওখানে যেতেন, ওখানকার লোক মন্ত্রীরা এখানে আসতেন। নিয়মিত যাতায়াত করত। যার জন্য শহরে দেখবেন বহুমূল্য মানে ওইখানে অযোধ্যায় রত্নখচিত বাড়ি হতো। বাড়ি হতো কেন? মন্ত্রীদের বাড়ি, বড়, বড় বণিকদের বাড়ি, উঁচু, উঁচু বাড়ি তৈরি করত। ইন্দ্রের অমরাবতীতে মেয়েদের জন্যে আলাদা খেলাধুলোর ঘর ছিল। ভাবুন, ক্রীড়া ভবন ইন্দ্রের অমরাবতীতে। এবং রাজা দশরথ এখানে মেয়েদের জন্যে এই অযোধ্যা নগরীতে সেই ক্রীড়া ভবন তৈরি করেছিলেন। এখানে মেয়েরা খেলাধুলো করত। এবং আ আমরা মহর্ষি বাল্মীকির কথাই বলছি। তার বর্ণনায় জানতে পারি যে প্রত্যেকটি মহিলা অগোছালো নন। বেশ সুন্দর, পরিপাটি, পরিপাটি। মানে সবাই একেবারে কুন্দে কাটা এত সুন্দরী তা বলছি না। কিন্তু যেমনই দেখতে হন না কেন বেশ পরিপাটি, সুন্দর। বাড়িগুলো কাছাকাছি এবং ছোট, ছোট প্লট, ঘনবসতি। ছোট, ছোট প্লটে ভাগ করা। শহরে ধান চালের তো কোনো অভাব ছিল না। মানে খাদ্যশস্যের কোনো অভাব ছিল না। আর জল ছিল, এটাও একটা বিশেষ আ আমার মনে হয়েছে যে আমরা এখন সুমিষ্ট পেয় জল, পানীয় জল যেটাকে বলে, অনেক জায়গায় পাই না। তখন অযোধ্যার মতো জায়গায় সুমিষ্ট পেয় জল, আখের রসের মতো জল বাল্মীকি বলছেন। আখের রসের মতো মিষ্টি। আর কি সারাক্ষণ আপনি যখন শহরে মানে মানে আপনি করে বলছি বটে। মানে শহরে যখনই মানুষ আসতেন, অন্য অন্য নগর থেকে এসেছেন, সবসময় চারিদিকে মিউজিক শুনতে পেতেন। মানে হয় মৃদঙ্গ বাজছে, না হলে বীণা বাজছে, না হলে অন্য কোনো ইন্সট্রুমেন্ট বাজছে। কিছু একটা বাজছে, কিছু একটা চর্চা চলছে সারাক্ষণ এবং এটাই কিন্তু অযোধ্যা নগরকে তখন কিন্তু প্রচুর নগর। আমরা ষোড়শ জনপদ পড়েছি পরবর্তীকালে। তখন আরো বেশি জনপদ ছিল। হ্যাঁ? এ কোথাও দুন্দুবি বাজছে, বীণা বাজছে, মৃদঙ্গ বাজছে।
নাচ গানে মুখর ছিল এবং এটাই কিন্তু অযোধ্যা নগরকে অন্য নগর থেকে আলাদা স্টেটাস দিত, আলাদা করে দিয়েছিল। আর রক্ষণাবেক্ষণের জায়গায় নগরীতে অস্ত্রশস্ত্র আগেই বলেছিলাম প্রচুর মজুদ থাকত এবং সেই অস্ত্রশস্ত্র চালানোর মতো যারা মহারথী, অস্ত্রবিদ, তারা কম ছিলেন না। তাদের একটা অদ্ভুত আ মানে শিক্ষা ছিল। তারা কখনো দুর্বলকে আঘাত করতেন না। বা যারা ভয়ে পালিয়ে যাচ্ছে যুদ্ধে, তাদের কখনো ধরে এনে বধ করতেন না। এটা করতেন না। বরং সেই আ শক্তিটা তারা দেখানোর চেষ্টা করতেন যদি কখনো বন্য হিংস্র জন্তুর আক্রমণ হতো। ধরুন বাঘ হতে পারে, সিংহ হতে পারে, বরাহ হতে পারে। যদি অ্যাটাক করত, এটা তো হতেই পারত। তখন তো জঙ্গলও ছিল প্রচুর। এরা কিন্তু সেখানে বল প্রয়োগ করে দেখাতেন এবং তারা মানে বাঘ সিংহ হার মানতে বাধ্য হতো। এতটাই শক্তিশালী ছিল তারা। সেই অযোধ্যায় বেদজ্ঞ, তেজস্বী প্রজাদের প্রিয় রাজা ছিলেন দশরথ, এই শহরে বাস করতেন। সব কিন্তু লবকুশ বলছেন গানের মধ্য দিয়ে, আমি শুধু আপনাদের ধরিয়ে ধরিয়ে দিচ্ছি। এখানকার লোকেরা শাস্ত্রজ্ঞ ছিলেন এবং নিজের সম্পদে তুষ্ট। হ্যাঁ? কোনো সময় অনর্থ ঘটাতেন না, মানে অন্যের সম্পদে লোভ দেখিয়ে বা অহেতুক গিয়ে একটা, আমাদের একটা হয় না যে প্রতিবেশীর সঙ্গে এমন একটা সম্পর্ক, আ গাছের পাতা পড়লেও গিয়ে হাইকোর্টে গিয়ে একটা কেস করে দিয়ে এলাম। এটা করতেন না। এটা করতেন না কখনো। সত্যবাদী ছিলেন, নির্লোভ ছিলেন মানুষগুলো। বাল্মীকি যেমন বলেছেন। সেখানে সত্যি নীচ প্রকৃতি, লোভী, অবিদ্বান, এই কথাটা শুনুন। অবিদ্বান, পড়াশুনো জানে না, নাস্তিক, ঈশ্বরে বিশ্বাস নেই, এমন প্রকৃতির মানুষ কিন্তু দেখা যেত না। আরেকটা কি? কোনো মানুষকে আপনি দেখবেন না মুকুটহীন, মানে মাথায় মুকুট নেই। আমরা বুঝতে পারি যে তখন মাথায় একটা মুকুট পরে বেরোতে হতো। সেটা কম দামের হতে পারে, বেশি দামের হতো, যার যেমন অর্থ। জামাকাপড় ছাড়া লোক পাওয়া যেত না। কুণ্ডলহীন, কানে কুণ্ডল অবশ্যই, মেয়েরা তো পড়তই, ছেলেদের কথা বলছি। ছেলেরা কুণ্ডল পরতেন এবং মালা পরতেন। মালা পরেনি, গায়ে চন্দন লেপন করেনি, এমন কাউকে দেখা যেত না। আমরা খেয়াল করলে বুঝতে পারবেন, এটা তো রামায়ণ ত্রেতা যুগের কথা বলছি। দাপর যুগে মহাভারতে যখন কীচককে ভীম মারছে, হ্যাঁ? তখনও কিন্তু তার হাতে চন্দন চর্চিত। চন্দন লেপন করা রয়েছে। মানে চন্দন গায়ে মাখতো। আমরা যেমন আ আ বডি স্প্রে, হ্যাঁ? তারপরে আম গন্ধ, এগুলো মাখি তো? তখনও মাখতো এবং এই না মেখে কেউ রাস্তায় বেরোতেন না। মালা না পরে বেরোতেন না। কুণ্ডলটা পরতেই হবে। কেন? যাতে দুর্গন্ধ না বেরোয়। সাজসজ্জা নেই, মলিন পোশাক, অল্পভোগী, মানে গরিব মানুষ, রুগ্ন, এই ধরনের লোক অযোধ্যা নগরীতে কখনো দেখা যেত না। মহর্ষি বাল্মীকি বলছেন, লবকুশ গানে বলছেন। না কুণ্ডলী না মুকুটি না সর্গ্বী নাল্প ভগবান। না কুণ্ডলী না মুকুটি না স্রগ্বী নাল্প ভগবান না মৃষ্টু নানুলিপ্তাঙ্গ না সুগন্ধশ্চ বিদ্যাতে। আমি যেটা বললাম, মহর্ষি বাল্মীকি এটা লিখেছেন। কুণ্ডলী নেই, মুকুট নেই, হ্যাঁ, গন্ধ নেই, এরকম মানুষ দেখা যেত না। এই এমন একটা নগরী অযোধ্যা, তার রাজা ভগবান শ্রীরামচন্দ্র। আমি এতক্ষণ অযোধ্যা নগরীর বর্ণনা দিলাম। মানে তখনকার অযোধ্যা মহর্ষি বাল্মীকির রামায়ণে আমরা কেমন পাই? এটা আমাদের কৌতূহল, অনেকেরই কৌতূহল। এখন সেই নগরের রাজা শ্রীরামচন্দ্র, তিনি কেমন? তাকে বলতে গেলে প্রথমেই একটু শুরু করতে হবে তার জন্ম বৃত্তান্ত দিয়ে। জন্ম বৃত্তান্ত ছুঁয়ে না এলে
বোঝানো যাবে না তিনি মানুষটি কেমন। রাজা দশরথের রাজসভায় মন্ত্রী যারা ছিলেন অত্যন্ত বিখ্যাত পার্সোনালিটি। আমি তো বশিষ্ঠের কথা আগেই বললাম। বশিষ্ঠ, বামদেব, সুযোগ্য, দীর্ঘায়ু, মার্কণ্ডেয়, কাত্যায়ন, জাবালি, কশ্যপ, গৌতম। গৌতমের কথা আপনারা নিশ্চয়ই খেয়াল রাখবেন যে রামই কিন্তু রামায়ণে ওই যে অহল্যা, গৌতম মুনির স্ত্রী অহল্যাকে উদ্ধার করবে, পাষাণী অহল্যা, এখানেই উদ্ধার করবে। গৌতম কিন্তু মিনিস্টার, মানে দশরথের ক্যাবিনেটে। এছাড়া সুমন্ত, এরা সব ক্যাবিনেট মিনিস্টার। এদের দিয়ে তৈরি মন্ত্রিমণ্ডলী। তার মধ্যে প্রধান হলেন দুজন, একজন বশিষ্ঠ আর দ্বিতীয় জন হচ্ছেন বামদেব। এই মানুষটিকে নিয়ে যদি কোনোদিনও পারি একটু কথা বলবো, আজকে বলবো না। আর ওদিকে তাদের সেক্রেটারি কারা দেখুন, এরা তো মিনিস্টার, তাদের সেক্রেটারি কারা, মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। দৃষ্টি, জয়ন্ত, সুরাষ্ট্র, রাষ্ট্রবর্ধন, অকোপ, ধর্মপাল, সুমন্ত্র। সুমন্ত্র কিন্তু ইকোনমিস্ট ছিলেন, অর্থনীতিবিদ। এরা হচ্ছেন সেক্রেটারি, অত্যন্ত সৎ, অত্যন্ত নিষ্ঠ এবং তাদের কর্মে প্রচণ্ড কুশল। এবং এরা প্রত্যেকে তেজস্বী, মানে যা ডিসিশন নিয়েছেন ডিসিশন, এবং যশস্বী, ক্ষমাশীল। এই নয় যে বুঝতে পারছেন যে আমার ভুল হয়েছে, আমি কিন্তু আমার জায়গা থেকে আমি নড়ব না, আমি একজন সেক্রেটারি বা আমি একজন মিনিস্টার, তা নয়। ক্ষমা প্রদর্শন করতেন। যদি মনে করতেন একে ক্ষমা দেখানো দরকার, সঙ্গে সঙ্গে করতেন। আর কি, আর একটা বিরাট গুণ প্রত্যেকের মধ্যে, অল্প কথা বলতেন। অল্প কথা। বেশি কথায় দেখবেন বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। যত বেশি বলবেন মানুষের কাছে আপনি আর বিশ্বাসী থাকবেন না। এরাও কিন্তু সেরকম ছিলেন। এদের দিয়ে রাজা দশরথ রাজ্য শাসন করতেন। সেখানে স্বরাষ্ট্রনীতি বলুন, পররাষ্ট্রনীতি বলুন, অর্থনীতি বলুন, সমস্তটা এই মন্ত্রী এবং যারা অমাত্য তাদের দিয়ে নখদর্পণে রাখতেন রাজা দশরথ। অনেকটা নিশ্চিন্তে থাকতেন। এর জন্য কোনো রকম হিংসার আশ্রয় তাকে নিতে হতো না, লোভ করতে হতো না, অন্য রাজ্য আক্রমণ করতে হতো না। আর রাজকোষ সব সময় পরিপূর্ণ থাকত। তস্য তেবং প্রভাবস্য ধর্মজ্ঞস্য মহাত্মানঃ শুভার্থং তপ্যমানস্য নাসিত বংশকার সুত। এহানো যে প্রভাবশালী রাজা দশরথ, দেখুন তার তো কোনো অভাব নেই। এই যে আমি এতটা বর্ণনা করলাম, কোনো কিছুর অভাব নেই রাজা দশরথের, কিন্তু মনে দুঃখ আছে। কি দুঃখ? নাসিত বংশকার সুতা, বংশধর ছিল না, তাই দুঃখ করতেন। তিনি মন্ত্রীদের কাছে তার এই দুঃখের কথা ব্যক্ত করলেন এবং অশ্বমেধ যজ্ঞ তিনি করবেন এই বলে মনস্থির করেছেন, সেটাও জানিয়ে দিলেন মন্ত্রীদের। এটা শুনে কিন্তু বশিষ্ঠ থেকে শুরু করে সমস্ত মন্ত্রীরাই, মানে মুনিরা যারা যারা রয়েছেন, জাবালি, বামদেব, সুমন্ত্র, প্রত্যেকেই একেবারে হ্যাঁ হ্যাঁ বলে উঠলেন, সায় দিলেন। সেই মত অনুযায়ী, মানে সবাই যখন অশ্বমেধ যজ্ঞ করতে মত দিয়েছেন, কারণ অশ্বমেধ যজ্ঞ কিন্তু যাতা কথা নয়, বুঝে রাখুন। অশ্বমেধ যজ্ঞ মুখের কথা নয়। অশ্বমেধ যজ্ঞ হচ্ছে, অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে ছাড়া হবে, ১ বছর ধরে সে চড়ে বেড়াবে বিভিন্ন দেশ, এবং দড়ি ছাড়া, খোলা, সে তার মতো ঘুরে বেড়াবে। কোনো রাজ্যের রাজা যদি তাকে আটকায়, তাহলে তার সঙ্গে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে ওই ঘোড়া ছাড়িয়ে আনতে হবে, এটা নিয়ম। আর যদি তার বশ্যতা স্বীকার করে তাহলে তাকে ট্যাক্স দেবে, যে ঠিক আছে আমি আপনার বশ্যতা, মানে আপনি মহান, এটা জানিয়ে তাকে স্বীকার করতে হবে
এবং ট্যাক্স দিতে হবে। ওই ১ বছর চড়ে ঘোড়া ফেরত আসবে। মানে নিয়ে আসা হবে। তারপরে সে যোগ্য হবে। এবং সবসময় যে এটা খুব নির্বিঘ্নে হতো তা কিন্তু নয়। তাই মন্ত্রিসভার সঙ্গে তো আলোচনার বিরাট দরকার ছিল। সেটা করেছেন, সবাই বলেছেন, "হ্যাঁ, আপনি অশ্বমেধ যজ্ঞ করতে পারেন।" তার জন্যে সরজু নদীর তীরে উত্তর দিকে যজ্ঞভূমি ঠিক করার নির্দেশ দিয়েছেন কে? বশিষ্ঠ মুনি। তিনি বলেছেন, "এখানেই যজ্ঞভূমি তৈরি করা হবে।" কারণ গোটা ব্যাপারটা কিন্তু বশিষ্ঠ মুনি সুপারভাইজ করবেন। পুরোটা উনিই নজরে রাখবেন। উনিই চালাবেন। রাজা তো কিছু করে না, মন্ত্রীরাই করেন। কিন্তু যজ্ঞটা করবে কে? এটা একটা ভাইটাল প্রশ্ন। যজ্ঞটা করবে কে? সবাই খুব চিন্তিত। যজ্ঞ তো আ যে আ যাকে খুশি দিয়ে করলে হবে না। সুমন্ত্র সারথি। এখানে কিন্তু সারথি একজন সুমন্ত্র। ড্রাইভার। রাজা দশরথকে একান্তে ডেকে এনে একটা গোপন কথা বললেন। এই গোপন কথাটা কি? যে তিনি মানে সুমন্ত্র সনৎ কুমারদের কথা জানেন। মানে তাদের কথা কিছু জানেন। এবার সনৎ কুমার কারা? এই সনৎ কুমার হচ্ছেন ব্রহ্মার মানস পুত্র ৪ জন। আপনারা জানেন অনেকেই। ব্রহ্মার ৪ জন মানস পুত্র ছিলেন। সনক, সনন্দন, সনাতন এবং সনৎ কুমার। এরা কখনো বড় হতেন না। সবসময় কুমার, ছোট। তাদের বয়স অনেক। তারা সবসময় কুমার হয়ে থাকতেন। আর কি করতেন? এরা ব্রহ্মচারী। কোনো বিয়ে-থা এরা করবে না। করতও না। আর এরা সারা পৃথিবী ভ্রমণ করে বেড়ায়। কেন? না শিক্ষা দিয়ে বেড়ায়। এই হচ্ছে সনৎ কুমারেরা। এদের একটা কথা, গোপন কথা, সেটা সুমন্ত্র জানে। দশরথকে ডেকে আলাদা করে বলছেন যে অঙ্গদেশে কাশ্যপ মুনির ছেলে বিভাণ্ডক, সেই বিভাণ্ডকের ছেলে ঋষ্যশৃঙ্গ মুনি, সে এসে অঙ্গদেশে একবার ভয়ানক খরা দেখা দিয়েছিল। ভয়ানক খরা। বছরের পর বছর খরা হচ্ছে, কিচ্ছু ফসল হচ্ছে না। মানুষ মরতে বসেছে। সেই ঋষ্যশৃঙ্গ মুনি এসে খরা কাটিয়ে বৃষ্টি নামিয়েছিল যজ্ঞ করে। এত তার পাওয়ার। তার প্রতিদানে অঙ্গদেশের রাজা রোমপাদ, এটা কিন্তু কোথাও পাবেন রোমপাদ, কোথাও পাবেন লোমপাদ। দুটোই ঠিক। আমরা রোমপাদ বলি। সেই অঙ্গদেশের রাজা রোমপাদ এত খুশি হয়েছিলেন বৃষ্টি নামানোর পরে যে ঋষ্যশৃঙ্গ মুনির সঙ্গে তার মেয়ে কিন্তু নিজের মেয়ে নয়, পালিতা কন্যা শান্তার সঙ্গে তার বিয়ে দেয়। এই পালিতা কন্যাটা আসলে কন্যাটা কার? আসলে কন্যাটা কিন্তু রাজা দশরথের। এটা জানুন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের আগে একটা দিদি ছিল। রামের একটা দিদি ছিল। তার নাম শান্তা। সেটা এই অঙ্গদেশের রাজা রোমপাদকে দশরথ দিয়ে দিয়েছিলেন। সেখানেই তিনি নিজের কন্যার মতো পালন করতেন। সেই খুশি হয়ে শান্তার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিলেন এই ঋষ্যশৃঙ্গ মুনিকে। এই যে বিবাহটা, এটাকে বলা হয়, বিবাহ কিন্তু ৮ রকমের হয়। বিবাহ ৮ রকমের বিবাহ হয়। এটাকে বলে আর্ষ বিবাহ। ব্রাহ্ম বিবাহ, দৈব বিবাহ, আর্ষ বিবাহ, এছাড়াও আরো বেশ কিছু বিবাহ আছে। প্রাজাপত্য, গান্ধর্ব, রাক্ষস, অসুর এবং পিশাচ। এই ৮ রকমের বিয়ে হয়। এটা কেন আর্ষ বিবাহ? ওই যে নিয়ম হচ্ছে আর্ষ বিবাহের, কোনো ঋষি কোনো বাড়িতে বা কোনো রাজপ্রাসাদে বা কোথাও যজ্ঞ করতে এলো, বিশেষ করে বাড়িই বলবো। সেই যজ্ঞটা এত ভালো হলো যে বাড়ির লোকেরা খুব সন্তুষ্ট হলেন বা রাজপ্রাসাদের লোকেরা সন্তুষ্ট হলেন। তখন ওই বাড়ির অবিবাহিতা কন্যা থাকলে তার হাতে, মানে ঋষির হাতে এই কন্যাকে দিয়ে দেওয়া হয়। মানে বিয়ে দিয়ে দেওয়া হয়। এতটা খুশি হন। একে আর্ষ বিবাহ বলে। আমরা কখনো যদি সুযোগ পাই বিবাহ নিয়ে একটা অনেকটা বলার আছে।
যাই হোক, এটা আর্ষ বিবাহ। তো ঋষ্যশৃঙ্গ মুনিকে শান্তার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিলেন রাজা রোমপাদ। এটা বলে দিলেন কে? সুমন্ত্র। তো এর সঙ্গে এটাও যোগ করে দিলেন যে যদি ঋষ্যশৃঙ্গ মুনিকে একবার আনতে পারেন অযোধ্যায়, তাহলে তাকে দিয়ে যজ্ঞ করলে কিন্তু ফল হবে। হ্যাঁ? তো মানে পুত্র লাভ সম্ভব হবে। আরো বলে দিল যে দেখুন, এই যে ঋষ্যশৃঙ্গ মুনি, কাশ্যপের ছেলে বিভাণ্ডক, বিভাণ্ডকের ছেলে হচ্ছে ঋষ্যশৃঙ্গ মুনি। এই ঋষ্যশৃঙ্গ মুনি বাবা বিভাণ্ডককে ছাড়া জীবনে কোনোদিনও কোনো মানুষকে দেখেনি। ওই জঙ্গলেই থাকেন। ওখানেই ধ্যান করেন, তপস্যা করেন, ওই হরিণদের সঙ্গে খেলেন। ঋষ্যশৃঙ্গ বলে। দেখবেন ওর মাথায় শৃঙ্গ আছে। ওই হরিণ মানে বলা হয়, মানে আমরা জানি ওই রামায়ণ থেকেই যে হরিণদের সঙ্গে খেলতে, খেলতেই তার মাথায় শৃঙ্গ গজিয়ে গেছিল। যাই হোক, এটা অত্যুক্তিও হতে পারে। যাই হোক, কিন্তু তিনি কোনোদিনও অন্য কিছু দেখেননি। না পুরুষ, না নারী, না কোনো ভোগ্য বস্তু। এই যে মানুষের জীবন যে ভোগ করে, এই ভোগ্য বস্তুগুলো তিনি কোনোদিন ইন্দ্রিয়গ্রাহ্য কোনো ভোগ্য বস্তু তিনি কোনোদিনও দেখেননি, চাখেননি, খাননি। একটা অদ্ভুত মানুষ কিন্তু ঋষ্যশৃঙ্গ মুনি। তাকে রাজা রোমপাদ যখন ওই খরা চলছিল বৃষ্টির জন্য আনলেন, তাকে ভুলিয়ে ভালিয়ে আনার জন্য বারাঙ্গনা বা গণিকা পাঠাতে হয়েছিল। সেই বারাঙ্গনারা মধুর গান করে, তাদের নাচে মুগ্ধ করে ঋষ্যশৃঙ্গকে ওই ভোগ্য বস্তুর স্বাদ দিয়ে দিয়ে তাকে অঙ্গদেশে এনেছিলেন এই গণিকারা, বারাঙ্গনারা। তাদের ভূমিকাটা ভাবুন, কি মারাত্মক ভূমিকা! এবং সেই অঙ্গদেশে মানুষগুলোকে বাঁচিয়েছিলেন ঋষ্যশৃঙ্গকে এনে। তো তিনি এখন তো রোমপাদের জামাই, শান্তাকে বিয়ে করে। সেই অর্থে রাজা দশরথেরও জামাই। কারণ আসলে তো শান্তা রাজা দশরথের মেয়ে। এইটাও মনে করিয়ে দিলেন সুমন্ত্র। তাই রোমপাদকে যদি অনুরোধ করা যায়, মানে রাজা দশরথ যদি অনুরোধ করেন, তিনি ফেলতে পারবেন না। মনে করিয়ে দিলেন। ঋষ্যশৃঙ্গস্তু জামাতা পুত্রাংস্তব বিধাস্যতি। ঋষ্যশৃঙ্গস্তু জামাতা পুত্রাংস্তব বিধাস্যতি। আপনারও পুত্রের মতো। সনত কুমার কথিত মে তাবদ ব্যাহতং মায়া। এটা সনত কুমার কথিত সেই বিবরণ আপনাকে আমি বললাম। এবং ঋষ্যশৃঙ্গ মুনি এলে আপনার অনেক পুত্রেরই বিধান করবেন। মানে অনেক পুত্রই জন্মানোতে সাহায্য করবেন, আমার বিশ্বাস। সুমন্ত্র বলল। তাই হলো। রাজা দশরথ অনুরোধ করলেন নিজে গিয়ে রোমপাদকে। রোমপাদ বা লোমপাদ যাই বলুন না কেন, জামাই ঋষ্যশৃঙ্গকে দশরথের এই পুত্রেষ্টি যজ্ঞের জন্যে অযোধ্যায় পাঠিয়ে দিলেন। সমস্ত রাজাদের নিমন্ত্রণ করা হলো। কারা কারা নিমন্ত্রণ পেলেন তার মধ্যে বিখ্যাত বিখ্যাত রাজা সব। তখন তো ছোট ছোট রাজ্য, অনেক রাজা। তার মধ্যে কেকয়, কেকয় মানে কৈকেয়ীর দেশ। কৈকেয়ী যে দেশ থেকে এসেছে, মানে যে দেশের রাজকন্যা, কৈকেয়ীর বাবা, বাবা অশ্বপতি, রাজা অশ্বপতি। অশ্বপতির কথা একটু বলে রাখি, অশ্বপতি কিন্তু পণ্ডিত। ইনি শুধু রাজা নন, অসম্ভব পণ্ডিত, অসম্ভব শাস্ত্রজ্ঞ। মানে বড় বড় মুনি ঋষিরা তার কাছে শাস্ত্রার্থ করতে যান। যেমন আমরা পরবর্তীকালে পাবো সীতার বাবা জনক। জনক অবশ্য নাম নয়, জনক হচ্ছে কৌলিক পদবী। আসল নাম হচ্ছে শিরোধ্বজ। দন্তস্বয় দীর্ঘ ইকার বয়শূন্য র, শিরোধ্বজ। এই শিরোধ্বজও কিন্তু মহাপণ্ডিত, মহাপণ্ডিত। ঋষিরা ওখানে আসেন। আপনাদের মনে থাকবে যে যাজ্ঞবল্ক্য এবং গার্গীর যে বিখ্যাত সেই বিতর্ক, পৃথিবী বিখ্যাত বিতর্ক, ব্রহ্ম কোথায়, সেই বিতর্ক কিন্তু এই রাজসভায় হয়েছিল, এই জনক রাজের, এই শিরোধ্বজের রাজসভায়। যাই হোক, সেগুলো অন্য কথা। তো এই কৈকেয়ী মানে কেকয় রাজকে, অশ্বপতিকে নিমন্ত্রণ করেছেন, কাশীর রাজাকে নিমন্ত্রণ করেছেন, মিথিলার রাজা এই জনক যার কথা বললাম শিরোধ্বজ, একে নিমন্ত্রণ করেছেন,
অঙ্গের রাজা রোমপাত্র স্বভাবতই নিমন্ত্রণ পেয়েছেন, শৌর্য, সুরাষ্ট্র তাদের রাজাদের নেমন্তন্ন করা হয়েছে। অশ্বমেধ যজ্ঞ হবে, এবার নেমন্তন্ন করা হয়েছে, সমস্তটা কিন্তু এক হাতে করে যাচ্ছেন বশিষ্ঠ, এক হাতে পরিচালনা করছেন। এটা অনেক ডিটেলস আছে, আমি আর ততটা বলছি না। কোথায় রাজারা এসে থাকবেন, তাদের ক্যাম্প বানানো, কিভাবে ক্যাম্পগুলো হবে, সেখানে মাঠের মধ্যে কিভাবে ছোট ছোট টেন্ট তৈরি হচ্ছে, রাজারা এসে থাকবেন, তাদের জলের ব্যবস্থা, তাদের এন্টারটেনমেন্টের ব্যবস্থা, সব কিন্তু ভাবুন এখন যেমন আমরা ভাবি একইভাবে ভাবা হতো, ভাবনা চিন্তাটা একই রকম। যাই হোক, তো সেই অশ্বমেধের যজ্ঞ হবে, তা যজ্ঞের ১ বছর আগে কিন্তু ঘোড়াকে বিমোচন করতে হয়। বিমোচনটাও করবেন কিন্তু ওই পুরোহিত যিনি যজ্ঞ করবেন। মানে ইনি এসে গেছেন, ঋষ্যশৃঙ্গ মুনি, তিনি এসে যজ্ঞের ঘোড়া বিমোচন করলেন, আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিলেন। বিমোচন করা মানে ছেড়ে দেওয়া, বাঁধন ছেড়ে দিল। সেই ঘোড়া এখন বিভিন্ন দেশ ঘুরতে চলে গেল। এবার ১ বছর ধরে সেই ঘোড়া ঘুরল, অশ্বমেধের ঘোড়া ফিরে এলো। তাহলে কোথাও যুদ্ধ হয়নি, সবাই মেনে নিয়েছে রাজা দশরথকে এবং ট্যাক্সও দিয়েছে। এরপরে যজ্ঞ শুরু হলো এবং সম্পূর্ণ নিয়ম মেনে যজ্ঞ শেষ হলো। যজ্ঞ শেষ হলো, এই পুত্রেষ্ঠি যজ্ঞে যখন যজ্ঞ শেষ হয়ে আসছে, তখন দেবতারা দেখছে তো মারাত্মক যজ্ঞ করছে, তারা সবাই ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে দরবার করলেন যে আপনার বরে তো রাবণ, তাকে তো মারা যাবে না, আপনি এমন করে রেখেছেন, আর তার অত্যাচার দিন দিন বাড়ছে। তাকে তো এমন বর দিয়েছেন যে তাকে দেবতারা মারতে পারবে না, রাক্ষসেরা মারতে পারবে না, যক্ষরা মারতে পারবে না, এমনকি গন্ধর্ব, গন্ধর্ব মানে জানেন তো যারা গান বাজনা করে তাদের গন্ধর্ব বলে, স্বর্গে যারা, গন্ধর্বও কিন্তু একটা মানে রক্ষ যক্ষ গন্ধর্ব দেব, হ্যাঁ, মানুষ, এই আলাদা আলাদা ভাগ আছে। সেই গন্ধর্বরাও মারতে পারবে না। তাহলে তার মৃত্যু হবে কি বলতো, অত্যাচার বেড়েই যাচ্ছে। তাহলে মারতে পারে একমাত্র মানুষ। এই সময় ভগবান শ্রী বিষ্ণু সেখানে হাজির হয়েছেন। ব্রহ্মাও তো দেখলেন যে সত্যি সত্যি এই ভুলটা তো আমি করে ফেলেছি। ব্রহ্মা তাকে বোঝালেন যে এবার কিন্তু আপনাকে একটু যেতে হবে মর্তে, মানুষ হয়ে জন্ম নিতে হবে। আপনি এক কাজ করুন, আপনি আপনার ৪ অংশে আপনি ভাগ হয়ে যান এবং ওই রাজা দশরথের যজ্ঞ হচ্ছে, হ্যাঁ, তার ৩ রানী, সেই ৩ রানীর গর্ভে আপনি মনুষ্য রূপে, মানুষ রূপে অবতীর্ণ হন। ব্রহ্মা রিকোয়েস্ট করলেন ভগবান শ্রী বিষ্ণুকে। ভগবান শ্রী বিষ্ণুও দেখলেন সত্যিই তো এর অত্যাচার বাড়ছে, একে তো থামানো দরকার। বললেন আচ্ছা ঠিক আছে, তাই করলেন। এবার আমরা যজ্ঞে দেখি কি হচ্ছে। সেই যজ্ঞ যখন শেষ হয়ে আসছে তখন দেখা গেল একজন ঘন কৃষ্ণ বর্ণের কালো রঙের মুখ, মানে কালো রঙের শরীর, মুখটা হচ্ছে রক্তাভ, মুখটা রক্তাভ এবং রক্ত বস্ত্র পরা একজন দূত, তিনি উঠে এলেন, হাতে সোনার পাত্র, সেই সোনার পাত্রে কি আছে, চড়ু বলে, অনেকে চড়ু বলেন, আমরা পায়েস ধরে নিচ্ছি, মিষ্টান্ন ধরে এনেছেন, সেই পাত্রে ধরে রেখেছেন। এবং তিনি কি বললেন দশরথকে, যে প্রজাপতির নির্দেশে, ব্রহ্মার থেকেও বড় প্রজাপতি, যাই হোক, প্রজাপতির নির্দেশে আমি এখানে এসেছি। ব্রহ্মা তো ব্রহ্মাণ্ডের একজন করে ব্রহ্মা থাকে, প্রজাপতি তাদেরও বড়। আমি সেই প্রজাপতির নির্দেশে আমি এই পায়েস বা চড়ু নিয়ে এসেছি, এটা গ্রহণ করুন। দশরথ তাই করলেন, খুব ভক্তি ভরে সেটা গ্রহণ করলেন এবং স্বভাবতই এটা ভাগ করে দিতে হবে রানীদের, এটা বলে গেছেন। তার ৪ ভাগ করলেন দশরথ। এই ৪ ভাগ কিন্তু খুব ট্রিকি, আমি একটু আস্তে আস্তে বলবো, একটু
শোনার চেষ্টা করুন কিভাবে দশরথ এই পায়েসের ভাগটা করেছিলেন। আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি। সোজাসুজি অর্ধেক ভাগ, মানে যতটা পায়েস দিয়েছেন ওই দূত, তার অর্ধেকটা দিয়ে দিলেন কৌশল্যাকে, মানে বড় রানীকে। মাথায় রাখুন, ভাগটা ভালো করে শুনুন। কৌশল্যাকে দিয়ে দিলেন অর্ধেকটা। বাকি যে অর্ধেক রইল তাকে ৪ ভাগ করলেন। করে তার থেকে একটা ভাগ তুলে নিয়ে তাড়াতাড়ি সুমিত্রাকে দিয়ে দিলেন। পড়ে রইল ৩ ভাগ। সেই ৩ ভাগকে আবার মিশিয়ে দিলেন। মিশিয়ে তাকে ২ ভাগ করলেন। ২ ভাগ করে তার থেকে ১ ভাগ দিলেন কইকেয়ীকে। তাহলে আর ১ ভাগ পড়ে রইল। সেই যে সর্বশেষ ভাগ কি একটা ভাবলেন, ভেবে আবার সুমিত্রাকে ডাকলেন। সুমিত্রাকে ডেকে ওই ভাগটুকু দিয়ে দিলেন। মানে মহর্ষি বাল্মীকি লিখছেন এই ভাগটাকে নিয়ে, কৌশল্যাই নরপতি পায়সার্ধং দদৌ তদা। কৌশল্যাকে অর্ধেকটা নরপতি মানে রাজা দিয়েই দিলেন পায়েস। অর্ধাদর্ধ দদৌ চাপি সুমিত্রাই নরাধিপ। অর্ধেকের অর্ধেক তিনি সুমিত্রাকে দিয়ে দিলেন। কৈকেশ্বই চাবশিষ্টার্থং, মানে চ অবশিষ্টার্থ, চাবশিষ্টার্ধং দদৌ পুত্রার্থ কারণাৎ প্রদদৌ চাবশিষ্টার্থং পায়সস্য অমৃতোপমম অনুচিন্তিয়া সুমিত্রা ওই পুনরেব মহাপতি এবং তাসং দদৌ রাজা ভার্যাণং পায়সং পৃথক। এইভাবে রাজা পায়েসটাকে ভাগ করে দিলেন। তাহলে দেখুন কইকেয়ীর ভাগে কিন্তু খুব অল্পই পড়েছিল, তাই না? আমরা আমরা জানি কইকেয়ীকে খুবই স্নেহ করতেন, ভালোবাসতেন। কারণ কইকেয়ী অসম্ভব সুন্দরী ছিলেন সব রানীর মধ্যে। আর কেকয়ের মানে অশ্বপতির মেয়ে, হ্যাঁ, বিদুষী ছিলেন। ওরকম পণ্ডিত মানুষ তার বাবা। একটু ভালোবাসতেন বেশি। কিন্তু এটাও জানতেন দশরথ যে কইকেয়ীর মনটা সুমিত্রা কৌশল্যার মতো নয়। ওই জন্য কৌশল্যাকে প্রথমেই অর্ধেক দিয়ে দিলেন বড় রানীকে। তারপরে যেটা পড়ে রইল তার ৪ ভাগের ১ ভাগ দিয়ে দিলেন সুমিত্রাকে। বাকিটার অর্ধেক দিলেন কইকেয়ীকে, আবার সুমিত্রাকে ডেকে দিলেন। এর জন্য কি হলো? এর জন্য হলো সুমিত্রার ২ টো সন্তান হলো। আপনারা জানেন যজ্ঞ তো শেষ হয়ে গেল। ৬ ঋতু চলে গেল। সন্তান সম্ভবা হয়েছেন প্রত্যেকে, কৌশল্যা, কইকেয়ী এবং সুমিত্রা। চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে ভগবান শ্রীরামচন্দ্র জন্মালেন, পৃথিবীতে এলেন। পুষ্যা নক্ষত্রে এলেন ভরত, আর অশ্লেষা নক্ষত্রে লক্ষণ এবং শত্রুঘ্ন। তত যজ্ঞে সমাপ্তে তু ঋতুনাং ষট সমত্তয় ততশ্চ দ্বাদশ মাসে চৈত্রে নবমীকে তিথৌ প্রদ্যমানে জগন্নাথম সর্বলোক নমস্কৃতম কৌশল্যা জানায়াত রামং দিব্য লক্ষ্মণং সংযুতম। যজ্ঞ সমাপ্ত হলো, ৬ ঋতু গেল, দ্বাদশ মাসে গিয়ে চৈত্র মাসে নবমী তিথিতে এটা হলো ৪ ভাইয়ের ৪ ছেলের আর কি দশরথের জন্ম হলো। এবার ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম তো হলো। আমি বলেছিলাম জন্মটুকু না হলে মানুষটাকে কিভাবে ব্যাখ্যা করব, মানে বলবো কি করে, বর্ণনা করব কি করে। এবারে শুধু জেনে নেব এই যে নবরূপী বিষ্ণু, মানে নররূপী, নবরূপী নয়, নররূপী বিষ্ণু মর্তধামে এলেন ত্রেতা যুগে। তিনি দেখতে কেমন ছিলেন? আমাদের মনে হয় না যে মানুষ রূপেই তো জন্ম নিয়েছে, তাহলে আমাদের একটা আগ্রহ হয়, আচ্ছা তার হাত কেমন, তার মুখটা কেমন, তার চোখ দুটো কেমন,
তার গায়ের রং কেমন জানতে ইচ্ছে হয়তো। কেমন ছিলেন দেখতে? শুরুতেই মহর্ষি বাল্মীকি নারদ মুনিকে জিজ্ঞাসা করেছিলেন যে, জানেন তো কিভাবে রামায়ণ তৈরি হয়েছে? মানে নারদ আ বাল্মীকি একটা গল্প লিখবেন, নারদ মুনিকে বলেছেন যে, সেই কথা আবারও আমি বলি। জিজ্ঞাসা করেছেন যে, "এই ধরাধামে প্রভূত সদ্গুণের অধিকারী, প্রভূত এমন কে আছে? তার কথা আমি শুনতে চাই।" তখন দেবর্ষি নারদ ভগবান শ্রীরামচন্দ্রের, মানে আমরা এতক্ষণ ধরে যে গানগুলো শুনছি, লবকুশ করছেন, আমি কিন্তু সব গান থেকে বলছি। গান করছেন। রামচন্দ্রের কথা নারদ মুনি বাল্মীকিকে বললেন যে, "এইরকম একজন আছেন, হ্যাঁ? সর্বগুণ সম্পন্ন। তার অবয়ব বা শরীর সেটা কেমন হবে? তার চরিত্র কেমন হবে?" সেটা কিন্তু তিনি বলে দিলেন। কি বললেন? ভগবান শ্রীরামচন্দ্র তিনি জিতেন্দ্রিয়, তিনি সংযত চিত্ত, তিনি দ্যুতিমান, তিনি নীতিজ্ঞ, বাগ্মী। আর শারীরিকভাবে কেমন দেখতে? চওড়া কাঁধ, সিংহের মতো। হাত দুটো আজানুলম্বিত। আজানুলম্বিত মানে প্রায় হাঁটুর কাছ পর্যন্ত মাঝখানের আঙুল, মিড ফিঙ্গার প্রায় চলে যায়। এই আজানুলম্বিত হলে সাধারণত বলে এটা নাকি খুব শুভ চিহ্ন। জানি না। ভগবান শ্রীরামচন্দ্রের তাই ছিল। গলায় ৩ টি রেখা চিহ্ন ছিল। হনু, হনু মানে কিন্তু চোয়াল। একে বলে হনু। এটা প্রশস্ত ছিল। পুরুষের মতো। আমরা হনুমান বলি, হ্যাঁ? হনুমানের অন্য অর্থও হয়, যার অহংকার নষ্ট হয়ে গেছে। আবার হনুমান, যার হনুটা বড়, চোয়ালটা বড়, তাই হনুমান। যাই হোক, ভগবান শ্রীরামচন্দ্রের আর কি বলেছেন? বুকের ছাতি খুব চওড়া, কপালে রেখাযুক্ত, মাথা এবং ভ্রু অতি সুন্দর, ঘাড়টা শঙ্খ আকৃতির। শঙ্খের একটা গঠন আছে। তিনি খুব বেঁটেও নন, খুব লম্বাও নন। আর কেমন তার গায়ের রং? নবদুর্বাদল শ্যাম। নবদুর্বাদল শ্যাম। নতুন যখন দূর্বা ওঠে, দেখবেন খেয়াল করে, তার রংটা খেয়াল করুন। তবে বাল্মীকি কিন্তু শ্যামবর্ণ বলেছেন। তিনি বীর, তিনি প্রসিদ্ধ, তিনি সর্বশক্তিমান, তিনি তীরন্দাজে পারদর্শী, তার পেশিবহুল শরীর শুভ চিহ্ন বহনকারী, যিনি তার আশ্রয় নেন তাকে তিনি রক্ষা করেন, শেষ বিন্দু পর্যন্ত রক্ষা করবেন। তাঁর উপর নির্ভরশীল মঙ্গলের প্রতি তিনি সবসময় সচেতন থাকতেন, সকলের মঙ্গলের জন্যে। প্রজানুরঞ্জন রাম, তার প্রতিশ্রুতিতে সবাই বিশ্বাস করতেন। তিনি প্রজাদের হিতৈষী, সর্বজ্ঞ এবং সৎ কর্মের জন্যে ভগবান শ্রীরামচন্দ্র বিখ্যাত। এই হলেন আমাদের ভগবান শ্রীরামচন্দ্র। মহর্ষি বাল্মীকি যেমন বলেছেন, আমি কিন্তু গোটাটাই মহর্ষি বাল্মীকি থেকে বললাম। আজকে শেষ করতে হবে, কিন্তু তার আগে কতগুলো জরুরি কথা সেরে নেওয়া দরকার। আপনারা কতটা ভালো লাগছে আমি এখনো কিন্তু সত্যি বুঝতে পারছি না, আপনাদের ভালো লাগছে কিনা। যদি ভালো লাগে, হ্যাঁ, আমার তরফ থেকে সেই অনুরোধটা থাকছে যে আম ভালো লাগলে, পছন্দ লাগলে লাইক দিন। আপনারা কিছু লিখুন এবং শেয়ার করুন। আরো মানুষের কাছে পৌঁছে দিন। এটা আমার তরফ থেকে একটা অনুরোধ। জানবেন? আম আর কি? আজকে এই পর্যন্ত থাকলো। বাকি কথা আবার পরের দিন। আজ তাহলে আসি। নমস্কার।